আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জে ফের সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল আরেকজনের। পুরান ঢাকায় দিনে দুপুরে গুলি করে যুবককে হত্যা, তদন্তে মাঠে পুলিশ। বেতন ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতিতে বন্ধ পাঠদান, বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা, ক্ষুব্ধ অভিভাবকরা। এবং শাহজালালে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফাঁকেই ভল্ট ভেঙে অস্ত্র চুরি, তথ্য লুকিয়েই থানায় জিডি বিমানের। সমন্বয়হীনতাকে দুষছেন আমদানিকারকরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ৭১কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাদের ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা লোকের জোর করে চাপিয়ে দেয়া কিছু মানবে না জনগণ। সংস্কার নিয়ে ফয়সালা করবে আগামী সংসদ। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ঘোষণার পর গণসংযোগের মাঠে ময়দানে ছুটছেন বিএনপি মনোনীতরা। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় একের পর এক কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে দেশকে আজ গিলে খাওয়ার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ভুলাই দিবার টানে এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। পরে সদর উপজেলার বড়দেশ্বরী হাটে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। ধানের শীষে ভোট চেয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন কোন বিষয়ে সংস্কার হবে তা ঠিক করবে আগামী সংসদ। জোর করে চাপিয়ে দিলে মানবে না জনগণ। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য চেষ্টা করছে। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তি দেখাচ্ছেন। ভোটে যদি জিতে যান 100 বার করবেন কি আর? জোর করে চাপাই দিয়ে জনগণের উপরে কোনো ব্যবস্থা আমরা মানব না। বিকেলে আরেক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, জামাত বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। নির্বাচন ব্যাহতের চেষ্টা বরদাস্ত করবে না জনগণ। কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পিয়ারের নামে কারো দলীয় স্বার্থের কোনো কিছু জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা দিয়ে জামাত বলছে, সংবিধান মানলে 2026 সালে নির্বাচন আয়োজন সম্ভব নয়, অপেক্ষা করতে হবে 5 বছর মেয়াদ পূর্তির। সন্ধ্যায় পুরানা পল্টনে 8 ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে কথা জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসতে রাজি উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ 5 দাবিতে কাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে 8টি ইসলামী দল। সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা দেয়া হবে। এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গে নেই সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে। তখন নির্বাচন ঘিরে অশুভ শক্তির ষড়যন্ত্র চলছে, এ নিয়ে সজাগ আছে সরকার। এ অবস্থায় দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথেই হাঁটছে সরকার। এখনো পর্যন্ত জুলাই সনদ ও গণভোটের বিষয়ে কোনো দলকে আলোচনায় ডাকার সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার।
7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। 13 নভেম্বর শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন ঘিরে নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি। ফলে এসব এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্নের পথে হাঁটবে বিএনপি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে এনসিপি কার্যালয়ে জাতীয় শ্রমিক শক্তির আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে টানাটানিতে ভোট পেছালে দায়ী থাকবে বিএনপি ও জামাত। দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। কারণ যদি ধানের বেজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না, দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না। ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। সপ্তাহ পেরোতে না পেরোতেই মুন্সিগঞ্জের চর ডুমুরিয়ায় ফের সংঘর্ষ, আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে প্রাণ গেল আরেকজনের। নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, ভোরের কুয়াশা ভেদ করে চারপাশে উঠছে ধোঁয়া, চলছে সংঘর্ষ। এই চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ গ্রুপের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সংঘর্ষের পর থেকে এলাকা ছাড়া ছিল শাহ কামাল গ্রুপের লোকজন, তবে তারা এলাকায় ফেরার খবরে সোমবার ভোরে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হন আরিফ মির ও ইমরান। তাদের হাসপাতালে নিলে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার স্বামীর এমন মুদা করে দিল, আমার বুক খালি করে দিল, আমি কইজন যামু। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই, যার শরীরে বুলেটের আঘাত আছে। এদিকে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, টহল দিচ্ছে সেনাবাহিনীও। অভিযান করেছি আমরা, কারা জড়িত তাদেরকে শনাক্ত করা সহ গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে 2 নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী বেহেরকান্দি গ্রামের তুহিন দেওয়ান নিহত হন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। পাশাপাশি চলছে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি। এদিকে ক্লাসে এসেও শিক্ষকদের না পেয়ে ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে সোমবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। বিভিন্ন স্কুলের শিক্ষকেরা যোগ দেন কর্মসূচিতে। আন্দোলনকারীদের দাবি, তাদের মর্যাদা নিশ্চিতে যৌক্তিক দাবি মানতে হবে, না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই
বৈষম্য মেনে নেয়ার মতো না, এই প্রশাসন আমরা মেনে নেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। সারা দেশের স্কুলগুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাঠদানে যে ক্ষতি হচ্ছে, পরবর্তীতে শুক্র শনিবার ক্লাস নিয়ে তা কাটিয়ে ওঠারও আশ্বাস দেন শিক্ষকরা। আমরা তো স্টুডেন্টদের বিরুদ্ধে না, সুতরাং আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে। এদিকে সারা দেশে স্কুলে এলেও ক্লাস নেননি শিক্ষকেরা। শিক্ষকদের ক্লাসে না পেয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা। গতকালকে আইছিলাম, ক্লাস হয়নি, খেলে চলে গেছি। আজকেও আইছি, ক্লাস হচ্ছে না, খেলে চলে যাব। গতকাল থেকে আমাদের ক্লাস বিরতি আছে, ক্লাস নিচ্ছে না। আজও একই অবস্থা, ক্লাস বিরতি আছে। এদিকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন 1 থেকে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা। তাদের অভিযোগ, আশ্বাস পেয়েও নিয়োগ না পাওয়ায় এই লাগাতার অবস্থান। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সিলেটে কাল শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে টাইগাররা। মুশফিকের 100তম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় লাল সবুজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ফাঁকেই ঘটেছে অস্ত্র চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা। ভল্ট ভেঙে অস্ত্র গায়েব করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় শুধু সাধারণ ডায়েরি করেই দায় সেরেছে। উল্টো অস্ত্র লুটের ঘটনায় তথ্য আড়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস আর বেবিচক মেতে আছে চোর পুলিশ খেলায়। বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় বিশেষ নিরাপত্তা কক্ষ সিলগালা করা হলেও কিভাবে অস্ত্র গায়েব হলো সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। ক্যামেরায় ছিলেন রতন মজুমদার। ওইখানে মূল্যবান গুডস যা ছিল সেগুলো না নিয়ে আর্মসগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ পরিকল্পিত না হলে কেন হবে? তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। এখানে আগুন লাগেনি 100%। আমি আগে আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল। গত 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার 10 দিনের মাথায় বিমানবন্দর থানায় জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেখানে উল্লেখ করা হয় 1 নম্বর ওয়্যার হাউসের স্ট্রং ভল্টের তালা ভাঙা হয়েছে। এর আগে 24 অক্টোবর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ভল্টটি সিলগালা করা হয়। 28 অক্টোবর সকালে সেই ভল্ট পাওয়া যায় শিকল ও তালাবিহীন অবস্থায়। জিডি দায়েরের একদিন পর আবারও নিরাপত্তার কারণ দেখিয়ে ভল্টে থাকা অস্ত্র বিমানবন্দর থানায় হস্তান্তর করে বিমান কর্তৃপক্ষ। তালা ভাঙার ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুধু থানায় সাধারণ ডায়েরি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভেতরে থাকা মালামাল কি কোনো কিছুই খোয়া যায়নি? তাহলে এখন পর্যন্ত মামলা হলো না কেন? আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। বিমান কর্তৃপক্ষ জিডিতে মালামাল নিখোঁজের বিষয় উল্লেখ করেনি। অনুসন্ধান বলছে 2020 থেকে 2023 সালে কার্গো সেকশনে আসা কয়েকটি এয়ারওয়ে বিল ঘেটে দেখা যায় সে সময় বিদেশ থেকে বেশ কিছু অস্ত্র আমদানি করে একটি প্রতিষ্ঠান, যেখানে ছিল একটি শটগান, কয়েকটি পিস্তল, রাইফেল এবং বুলেট। সেই প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের প্রেক্ষিতেই সামনে আসে অস্ত্র হারানোর বিষয়টি। তাদের সাথে প্রতিদিনই কথা বলতেছি। প্রতিদিনই কথা হচ্ছে, তারা শুধু 50টা পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। যারা নিছে তারা কাস্টমসের লোকও জড়িত, বিমানের লোকও জড়িত। একই রকম ভোগান্তিতে পড়েছেন আরও একটি অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান। ইমরান আর্মস, বাইতুল মোকাররমের দোতলায়, এই উত্তর সাইডে। ওইখানে আগুন লাগেনি 100%। আমি আগে আমরা আবারও ফিরতে চাই সেই সুরক্ষিত ভল্টে। 24 অক্টোবর যে ভল্ট সিলগালা করা হয় তার একদিন পরেই 25 অক্টোবর বিমান কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ভল্টের মালামাল অন্যত্র স্থানান্তর বা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের অনুরোধ করে। অবাক হলেও সত্য যে এই চিঠির পরও ভল্ট ভেঙে লুট হয়েছে অস্ত্র। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো তার কোনো সদুত্তর নেই বিমান কর্তৃপক্ষের কাছে। আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল, কারণ ওটা তো একটা কনফিডেন্সিয়াল জায়গা এবং কি চুরি হয়েছে এগুলো তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চিঠিতে উল্লেখ করা ঘটনাগুলোর একটি সময়ক্রম দেওয়া হয়েছে, যা সংস্থাগুলোর মধ্যকার দায়িত্বের বিভাজন এবং কার্যকারী সমন্বয়ের অভাবকে তুলে ধরে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মার্কিন ইতিহাসের চলমান দীর্ঘতম শাটডাউন শেষ হতে যাচ্ছে। অচলাবস্থার অবসান ঘটাতে সমঝোতায় পৌঁছেছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সিনেটররা। সিনেটের ভোটাভুটিতে চলমান শাটডাউন প্রত্যাহারে তহবিল পরিকল্পনার পক্ষে মত দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সদস্য। বিলটি এবার নিম্নকক্ষে পাঠানো হবে, সেখানে অনুমোদন পেলে এতে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 1 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের শাটডাউন চলছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশটির বিভিন্ন খাত।
খেলার খবর। কার সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আজ শেষ দলীয় অনুশীলন করেছে টাইগাররা। সিলেটে সকাল 9টায় শুরু হয় ফিল সিমন্সের শিষ্যদের প্র্যাকটিস সেশন। প্রায় 4.5 মাস পর টেস্ট ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ দল। তবে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র 3টা অনুশীলন সেশন পেয়েছে শান্ত লিটনরা। দলের মিডল অর্ডার ফর্মে না থাকলেও ফরম্যাট ভিন্ন হওয়ায় ভালো করার আশা অধিনায়কের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্বে ফেরার ব্যাখ্যা দিয়েছেন শান্ত। নতুন যাত্রায় সহযোগিতা চান ক্রিকেট বোর্ডের। সিলেটে প্রত্যাশায় স্পোর্টিং উইকেটের, একই সঙ্গে মুশফিকুর রহিমের 100তম ম্যাচ নিয়েও রোমাঞ্চিত পুরো দল। আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশনে এসেছি। টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার, এটা আমাদেরকে অনেক হেল্প করে। ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মুমেন্টে কীভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং পুরো দিনটা 5টা দিন খুব ভালোভাবে এনজয় করতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 71কে ভুলিয়ে দেশকে গিলে খেতে চায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ষড়যন্ত্রে নির্বাচন পেছালে সর্বনাশ হবে দেশের। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, সংস্কারের ফয়সালা সংসদে। সংবিধান মানলে 2026 সালে নির্বাচন সম্ভব নয়। গণভোট বিরোধীদের ফ্যাসিবাদের সমর্থক আখ্যা জামায়াতের। ভোট পেছালে দায়ী থাকবে দুদল, বলছে এনসিপি। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।